নমস্কার, খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। কখনো কখনো কিছু কিছু এমন ঘটনা ঘটে, চমকে যেতে হয়। পুরুলিয়াতে দিন কয়েক আগে এমনই একটি ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাটা ঘটেছিল 30শে জানুয়ারি। এবং সেই ঘটনাটা নিয়ে আজকে গোটা সংবাদ মাধ্যম তো বটেই, গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে, এবং সকলেরই প্রাথমিক প্রতিক্রিয়া যে এমনটাও হয় নাকি, অথচ হয়েছে। কি হয়েছে? আমরা যেমন জানি যে আমরা যখন স্কুলে পড়তাম, আমরাও জানি, এখন যারা স্কুলে পড়ে তারাও জানে যে স্কুলের কোনো ছাত্র বা ছাত্রী মারা গেলে পরবর্তীতে যখন স্কুল কর্তৃপক্ষ সেই সংবাদ পান, এটা শোক পালন করা হয় এবং তারপর স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু এই রকম স্কুল ছুটি পাওয়া যাবে বলে কোন এক ছাত্রকে কোট আনকোট খুন করা কি সম্ভব? অথচ অভিযোগ উঠেছে তেমনটাই। যে খুন হয়েছে, যে ছাত্রটি, সে প্রথম শ্রেণীর পড়ুয়া, এবং ওটা একটা আবাসিক স্কুল। পুরুলিয়ার স্কুলটার নাম হচ্ছে মানবাজার থানার জবলার ঘাসতরিয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুল। এবং যে ছেলেটি খুন করেছে বলে অভিযোগ, সে হচ্ছে ক্লাস 8ম শ্রেণীর পড়ুয়া। এখন স্বাভাবিকভাবেই এই ঘটনার পর প্রশ্ন উঠছে যে কি করে এরকম একটা ঘটনা ঘটলো, এবং কি করেই বা ক্লাস 8-এর একটি বাচ্চা, যারও বয়স এমন কিছু নয়, তার মাথায় কি করে এটা ঢুকে গেল যে ক্লাস 1-এর একটা বাচ্চাকে এভাবে খুন করে দিলে একদিন বা বেশ কিছুদিন স্কুল হস্টেল ছুটি থাকবে। এবং সংবাদ মাধ্যম থেকে আমরা এও জানতে পারছি যে পুরুলিয়ার যিনি পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে ওই স্কুলের আবাসিক প্রথম শ্রেণীর পড়ুয়াকে কেন খুন করলো তার তদন্তে নেমে আমরা ওই স্কুলেরই 8ম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে খুনের কথা। প্রাথমিকভাবে ছেলেটি আমাদের কাছে স্বীকার করেছে যে ও ভেবেছিল কেউ মারা গেলে ছুটি পাওয়া যাবে, এটাও আমাদের কাছে স্বীকার করেছে। আমরা বিষয়টির সত্যতা যাচাই করে দেখছি। এখন দেখুন, যে কোনো ঘটনা একটা ঘটলে প্রাথমিকভাবে একটা অভিযোগ হয়, পুলিশ সেই অভিযোগের তদন্ত শুরু করে, এবং তদন্তে নেমে এই ছেলেটিকে যেমন আটক করা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই যারা প্রাপ্তবয়স্ক নয় তাদের প্রথমে জুভেনাইল বোর্ডে পাঠানো হয়, এবং তারপর কোনো হোমে। এই ছেলেটির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এখন এই বিষয়টি ইন আ নাটসেল, যে অভিযোগটা যদি আমরা ধরে নিই, এবং পুলিশ এখন অবধি তদন্তে যা পেয়েছে সেটা যদি ধরে নিই, যে স্কুল ছুটি পাওয়া যাবে বা হস্টেল ছুটি পাওয়া যাবে বলে একটা তারই কয়েক ক্লাস নিচুতে পড়ে, ক্লাস 1-এ পড়ে, একেবারেই বাচ্চা ছেলে, তাকে খুন করে দিল। এরপরে পুলিশ তদন্ত করবে, অভিযোগ তার সত্যতা প্রমাণিত হবে, সেটা একটা সময়ের ব্যাপার, বেশ কিছুটা সময় তাতে লেগে যায়। এখন এই ঘটনাটাকে যদি শুধু আমরা বিচ্ছিন্ন ঘটনা বলি, সেটাও বোধহয় ঠিক হবে না, কারণ চারপাশে এখন এমন অনেক ঘটনা ঘটছে যেগুলোতে আমরা একটাই বলতে পারি যে শৈশব কি তাহলে বিপন্ন? সাংবাদিকতার স্বার্থে এবং সাংবাদিকতার সূত্রে আমারও বেশ কিছু স্কুল শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা, তাদের সঙ্গে কথা হয়। তারা তাদের নানান বিপন্নতার কথা জানান, তার ছেলেটাই করছে, তার মেয়েটাই করছে, এবং সেটা শুনতে প্রাথমিকভাবে কানে ধাক্কা লাগলেও সেগুলো নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়। এবং আজকে এই বাচ্চাটি, যে বাচ্চাটি ক্লাস 8-এ পড়ে, তার মাথায় কে ঢোকালো, কি করে ঢুকলো এটা? এবং একটা কথা যেটা আমরা প্রায়শই বলি, সব ক্ষেত্রেই বলি, স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেন, অভিভাবক অভিভাবিকারা বলেন, যে কোনো কিছুই বোধহয় বেশি ভালো নয়। খুব ভয়, কেউ একজন ধরুন খুব ভয় পায়, এই ভয়টাও বেশি ভালো নয়, সে সর্বক্ষণ গুটিয়ে থাকে। আবার কেউ হচ্ছে একটু ডানপিটে, ডাকাবুকো, তার প্রচণ্ড সাহস, সে খুব বেপরোয়া, সেটাও বোধহয় ঠিক নয়। এই যে পরিমিতি বোধ, এই বোধটা থেকে কি কোথাও ছিটকে যাচ্ছে এখনকার শৈশব? নানা বিষয় এখানে দায়ী হতে পারে। মোবাইল, অভিভাবকরা সচেতন নন, তারা বাচ্চাদের সেভাবে মানুষ করতে পারছে না, নানান কিছু উঠে আসতে পারে আমাদের যে সমস্ত টুকরো টাকরা ঘটনাগুলো চোখে পড়ে। তাই বলে ক্লাস 8-এর একজন বাচ্চা ক্লাস 1-এর একটি বাচ্চাকে খুন করে দেবে স্রেফ স্কুলে ছুটি পাওয়া যাবে বলে? এটা নিয়ে আমরা কথা বলেছি বিশিষ্ট মনোবিদ ডক্টর রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলবেন এরপরে, আমার বলার পরে, যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে, ঠিক কি কি কারণে
এই ধরনের ঘটনাগুলো ঘটে, আমাদের কতটা সচেতন থাকতে হবে। আমি দু একটা উদাহরণের কথা বলি। আজ থেকে বেশ কয়েক বছর আগে সাংবাদিকতার সূত্রেই শিকারপুর থেকে দুজন বাচ্চাকে বিএসএফ আটক করেছিল, এবং তাদের কাছে কি পাওয়া যায়? তাদের কাছে পাওয়া গিয়েছিল গাঁজা, যে গাঁজাটা তারা বাংলাদেশে পাচার করতে যাচ্ছিল। এখন প্রশ্ন উঠতে পারে যে এই বয়স থেকে কি বাচ্চাগুলো চোরাচালানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে? উত্তরটা হচ্ছে না। অন্তত সেই দিনের সেই ঘটনায় আমরা যেটা জানতে পেরেছিলাম পরে, এবং পুলিশ তদন্ত করে যেটা জানতে পেরেছিল, যে কি হয় বর্ডারে যতই মানে তককে তককে থাকুক বিএসএফ, একইভাবে যারা চোরা পাচার করে তারাও কিন্তু নানান রকম পথ বা পন্থা বদল করতে থাকে। সে নিজে গেল না, তাতে সন্দেহ হতে পারে। এবার কোনো একটা বাচ্চাকে যদি স্কুল ব্যাগ নিয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই ব্যাগের ভেতর বই নেই, গাঁজা সেই ক্ষেত্রে যেমন ছিল, তাতে বিএসএফের সাধারণ ক্ষেত্রে কি হয়, একটা প্রথমে মনে হয় একটা বাচ্চা ছেলে, ব্যাগে আর কী বা থাকবে, হয়তো বই থাকবে। কিন্তু সেই ব্যাগ খুলেই দেখা যায় গাঁজা, এবং সেটা তার বড়রা তাকে এভাবে ব্যবহার করে পাঠিয়েছিল। রিসেন্টলি না, বেশ কয়েক মাস হয়ে গেল, শাহরুখ খানের একটা সিনেমা দেখছিলাম, তাতে ওই মদ পাচার করা নিয়ে দুজন বাচ্চা, যে বড় হয়ে শাহরুখ খান, একটা নাম আছে রইস বোধহয় সিনেমাটার, তো মদ ওভাবে খুব কড়াকড়ি পুলিশের, ওরা স্কুল ব্যাগে করে নিয়ে চলে গেল। এগুলো আমরা সিনেমাতে যেমন দেখতে পাই, রিল লাইফে যেমন দেখতে পাই, রিয়েল লাইফেও কিন্তু আমরা পাই। এবং সেক্ষেত্রে শিকারপুরের ওই ঘটনাটা আমার মনে থাকবে। পরবর্তীতে তো জানাই গিয়েছিল এটা তাদের বড়রা তাদেরকে দিয়ে করিয়েছে। আবার মুর্শিদাবাদের আর একটা স্কুলের এক শিক্ষিকা বলছিলেন, এবং তিনি খুব চমকে গেছিলেন, যে আমরা জিজ্ঞাসা করি না বাচ্চাদের বড় হয়ে কি হবে। তো এরকম ক্লাস 2 বা 3-র একটি বাচ্চাকে ওই শিক্ষিকা জিজ্ঞাসা করেন যে তুমি বড় হয়ে কি হবে। ছাত্রটি উত্তর দিয়েছিল, বড় হয়ে বাবার মতন ডিল পাচার করব। ডিল মানে ফ্যান্সি ডিল, নিষিদ্ধ কাশির সিরাপ, যেটা স্মাগলিংয়ের যে তালিকা তাতে একদম প্রথম সারিতে থাকে। তো এই যে অভ্যেস বা এই যে বাচ্চাটি বলছে, সে কি জেনে বলছে? হয়তো না, না জেনেই বলছে। একজন বিশিষ্ট মনোবিদের একটি সাক্ষাৎকার দেখছিলাম, একই রকম তিনিও একটি বাচ্চাকে জিজ্ঞাসা করেছে যে তুমি বড় হয়ে কি হবে। বলেছে বড় হয়ে আমি ব্যাড বয় হব। ব্যাড বয় মানে কারা? আমাদের সোসাইটিতে যারা অ্যান্টি সোশ্যাল, যারা ডন, যারা মাস্তান বলে পরিচিত, ও তাদের মতো হতে চাই। তো উনি তো খুব অবাক হয়ে, কেন এরকম হতে চাও? তো তারও কিছু ব্যাখ্যা ওই বাচ্চাটি দিয়েছিল, যে দেখো আমার বাবা তো একটা সাধারণ অফিসে কাজ করে, কত টাকা মাইনে পায়, বাড়িতে মায়ের সাথে প্রায়ই ঝামেলা হয়, বাড়িতে অভাব আছে, কিন্তু ওদেরকে দেখো তুমি আন্টি, ওদের হাতে কত টাকা, ওদের হাতে কত ভালো ভালো মোবাইল, দামি মোবাইল। আজকে এটা ভালো লাগছে না, এই গাড়িটা ভালো লাগছে না, ওই গাড়িটা কিনে নিচ্ছে, ওই গাড়িটা ভালো লাগছে না, এই গাড়িটা কিনে নিচ্ছে। এই যে সে দেখছে তার সোসাইটিকে, সে দেখছে কোনো সিনেমা, সে দেখছে মোবাইলে কোনো একটি ঘটনা, এবং তার সেই শিশু মনে বা অবচেতন মনে এটা কি কোনোভাবে কাজ করছে? না হলে এই রকম একটি ঘটনা ঘটলো কি করে? এটা শুধুমাত্র একটি ঘটনা নয়, এই ঘটনার আমার মনে হয়েছে, সাদা কালোর পক্ষ থেকে আমাদের মনে হয়েছে, এই ঘটনার আরও পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং কারণ উঠে আসা জরুরি। কারণ এটাকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। এবং আজকে দুটো পরিবারের কথা যদি আমরা ভাবি, যে বাচ্চাটি মারা গেল ক্লাস 1-এ পড়া, তার পরিবারের কথা একবার ভাবুন। যে বাচ্চাটি অভিযুক্ত ক্লাস 8-এ পড়ে, তারও পরিবারের কথা যদি আমরা ভাবি, তার মা বাবা তো তাকে এই বলেই সেই আবাসিক স্কুলে ভর্তি করে আসেনি যে বাবা তুই এরকমটা করিস। ঠিক কেন করলো, কেনই বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে? এবং রঞ্জনবাবুর সাথে কথা হচ্ছিল, তিনিও উদ্বেগ প্রকাশ করে বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু ক্রমশ আরও বাড়বে। এই যে সাইকোলজিক্যাল যে চেঞ্জ, এটা আমরা যখন করোনা বা অতিমারির সময় আমরা দেখেছিলাম, যে করোনা যেমন একটা অতিমারি, আমাদের এই মনস্তাত্ত্বিক যে সমস্যা, মানসিক যে সমস্যা, সেই সমস্যাটাও কি ক্রমশ অতিমারির দিকে যাচ্ছে? এবং সেটা কি শুরু হয়ে যাচ্ছে শৈশব থেকে? প্রশ্নগুলো রইল। রঞ্জনবাবু ঠিক কি বলছেন আমরা শুনে নেব। জুভেনাইল ডেলিনকুয়েন্সি বলে একটা কথা আছে, যেখানে আমরা সাধারণত দেখতে পাই যে 18 বছরের নিচের মেয়েদের এবং 16 বছরের নিচের কিশোরদের মধ্যে একটা প্রবণতা থাকে, যারা হয়তো মিথ্যা কথা বলে এবং তারা কিন্তু অপরাধ মনস্কতার মধ্যে জড়িয়ে পড়ে, যেটা বর্তমানকালে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলে থাকি। এক্ষেত্রে অষ্টম ক্লাসের যে আবাসিক, যে ক্লাস 1-এর আবাসিককে ঠান্ডা মাথায় যে মার্ডার করেন বা খুন করেন, যদিও এটা তদন্ত সাপেক্ষ, তার মধ্যে একটাই কারণ ছিল যেটা উঠে এসেছে প্রারম্ভিক তদন্তে, যে তার একটা দিন ছুটি পাওয়া যাবে সেই ক্লাসে ছুটির আনন্দের জন্য একটা মানুষকে খুন করে দেওয়া যায়। মনে রাখতে হবে যে এই বয়সে
যে মস্তিষ্কের যে প্রসার ঘটে সেটা কিন্তু এখনো পরিপূর্ণতা পায় না। এবং এটা একটা ব্রেনের যে নিও কর্টেক্স সেটা সাধারণত অ্যাডোলেসেন্ট থেকে অ্যাডাল্টের মধ্যে আসে। এবং এই সময়টার মধ্যে অর্থাৎ ক্লাস 8-এ যে আবাসিক তার আনুমানিক 13 বছর বয়স, যা কিন্তু মস্তিষ্কের যে অংশটি অগ্র মস্তিষ্কে থাকে ফ্রন্টাল কর্টেক্স সেটা ডেভেলপড হয় না। কিন্তু এটার সাথে কিন্তু মনে রাখতে হবে যে তার যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা অভিভাবকত্ব এবং তার মধ্যে কোনো ছোটবেলায় কোনো অ্যাবিউজের হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ ফিজিক্যাল, সেক্সুয়াল বা ইমোশনাল অ্যাবিউজের কোনো হিস্ট্রি আছে কিনা, বাবা মার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেক্ষেত্রে হয়তো ছোটবেলা থেকে মারপিটের মধ্যে সে বড় হয়ে দেখতে দেখতে বড় হয়ে উঠেছে, অথবা অ্যাবিউজিভ অ্যালকোহলিক ফাদার বা পেরেন্টিং থাকলে, বা দেখা যাচ্ছে যে ফ্যামিলি বন্ডিং বা লিয়াজোটা খুব কম হলে, সর্বোপরি যে শিক্ষা যা একটা জাতির মেরুদণ্ড হিসেবে তৈরি হয়ে ওঠে, সেই শিক্ষার প্রসার যদি ঠিকমতো না ওঠে এবং বাবা মার তত্ত্বাবধানে সঠিকভাবে যদি কোনো শিশু পরিচর্যা না পায়, তাহলে আবাসিকদের মধ্যে যে প্রতিযোগিতা থাকে, এবং সেক্ষেত্রে একটা 7 বছরের ছোট একটি আবাসিককে ঠান্ডা মাথায় খুন করে দিতেও কিন্তু তাৎক্ষণিক আবেগে পিছুপা হয় না। তো এর মধ্যে সামাজিক অসুখ এবং মানসিক অসুখ দুটোরই কিন্তু সুলুক সন্ধান করতে হবে। এবং এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হলেও পরবর্তীকালে কিন্তু এই জাতীয় ঘটনা সমাজে আরও বাড়বে। কারণ এইটা এখন রেসিভিডিজম বা আমাদের দৈনন্দিন যে আমরা ওয়েস্টার্ন কালচার থেকে অনেক কিছু ইনকালকেট করছি, আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা প্রাচ্যে নিয়ে আসছি, তার ফলশ্রুতি হিসেবে এইরকম ঘটনা আগামী দিনে আরও ঘটতে পারে। আজকের মতো এইটুকুই। সকলে সচেতন থাকুন, ভালো থাকুন।